দেখবেন যে লাইভ শুরু হয়ে গেছে সেই পেজ থেকে আপনার দিয়ে দেবেন। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আপনারা অনেক অপেক্ষা করছেন আজকের নির্ধারিত সময় যেটা দেওয়া হয়েছিল সে সময় আমি আসতে পারিনি, কারণ হলো আমার অতিথিগণ বলবো না, যিনি অতিথি আজকের বিশেষ অতিথি রাকিব সময় মতো আসতে পারেনি। আমি দুঃখ প্রকাশ করছি। আমার সাথে দুজনে উপস্থিত হয়েছেন। জনাব রাকিব কে আপনারা জানতে পারছেন, চিনতে পারছেন তিনি কে। আর পাশাপাশি আরেকজন অতিথি রয়েছেন অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন। তিনি বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী। তার কাছ থেকে জানবো আসলে আজকের ঘটনা লেগালে তিনি কিভাবে দেখছেন এবং ভাবছেন। দর্শক আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন এটা ফালতু টপিক, নোংরা টপিক, এটা নিয়ে কথা বলা মানেই লাইক কমেন্ট বাড়ানোর ধান্দা হয়তো করছে ফেস দ্য পিপল। জি হ্যাঁ, এমন করেই অনেকেই ভাবছেন, কমেন্ট করছেন। আমি কিছু কমেন্ট দেখতে পেলাম ঘুম থেকে উঠে, কিন্তু ফেস দ্য পিপল ঠিক আপনাদের মতো করে ভাবে না। ফেস দ্য পিপল ভেবেছে এটা এমন একটা ঘটনা, যা এমন একটা অসঙ্গতি যেটার উপরে ভর করে আরও 10টা পরিবার আরও 10টা অন্যায় করবার সুযোগ গ্রহণ করতে পারে, প্রশ্রয় পাবে। এই ঘটনাটা অনেক গোষ্ঠী অপমানিত হয়েছে, এই ঘটনাটায় অনেক পরিবার অপমানিত হয়েছে। এই ঘটনাটায় একটি 8 বছরের শিশু তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এই ঘটনায় একজন তরুণ উদ্যোগী ব্যবসায়ী তার জীবন নিয়ে শঙ্কায় পড়ে আছে। তার জীবনের ডিরেকশন নিয়ে সে যথেষ্ট মানসিক চাপে পড়ে গেছে। আমরা তার কথা শুনবো। আমাদের সমাজে নারীদের শিক্ষা ক্যারিয়ারকে নিয়ে কিভাবে আমরা দেখি, নারীদেরকে এখন থেকে দেখা যাচ্ছে যে, গতকালকে আমি যখন একটা নারীর সাথে কথা বললাম, তার বাবা তাকে বলেছে যে এই ধরনের ঘটনা হলে তোমাদেরকে আমরা বাইরে যেতে কীভাবে দেবো, তোমরা পুরুষ বা তোমরা ছেলেদের সাথে সঙ্গ নিয়ে তোমাদেরকে আমরা কীভাবে অ্যালাউ করব। এই ধরনের ঘটনাটা আমাদের ভিতরে আরও বেশি আমাদেরকে উদ্বেগের সাথে ভাববার জন্য বাধ্য করবে। সুতরাং এই ঘটনাগুলি নিয়ে কথা বলতে হবে, বলার জন্য আমাদেরকে এই ক্ষেত্রকে ব্যবহার করতে হবে। যে আমি ফেস দ্য পিপলের মতো এইসব প্ল্যাটফর্মকে আমরা কাজে লাগাতে হবে, এসব নিয়ে কথা বলতে হবে, সচেতনতা বাড়াতে হবে। অনেকটা চ্যালেঞ্জ করে নারীদেরকে আমরা শিক্ষা ব্যবস্থা করে দিই, কিন্তু সেক্ষেত্রে এই ধরনের ঘটনার কারণে নারীরা আসলে কতটুকু নিরাপদ থাকছে সে নিয়ে কথা বলবার প্রয়োজন আছে। আপনারা জানেন যে গত 20 সালের 22শে ডিসেম্বর প্রথম আলোর একটা সমীক্ষায় কিন্তু উঠে এসেছিল যে শুধুমাত্র ঢাকাতেই দৈনিক 39টা তালাকের আবেদন পড়ছে, যেখানে 70% নারী, স্বাবলম্বী নারী নিজেরা তালাক চেয়ে নিচ্ছেন বা চাচ্ছেন। নারীরা স্বাবলম্বী, নারীদের ইচ্ছা থাকবেই, এবং দুজনেই যখন পূর্ণাঙ্গ বয়সের যুবক যুবতী থাকে, তারা যে কোনো সিদ্ধান্ত যে কোনো ইয়েতে নিতেই পারেন, যে কোনো মুহূর্তে নিতে পারেন। এটা তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, শরীয়তের অধিকার এবং আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু যেটা হয়েছে আজকের ঘটনা, যাদেরকে নিয়ে আমি আছি, জনাব রাকিবের ক্ষেত্রে এবং তামিমার ক্ষেত্রে যেটা হয়েছে, সেইটা কি অধিকারের আলোকে সঠিক পর্যায়ে সঠিকভাবে হয়েছে নাকি অন্যভাবে হয়েছে? এখানে দোষ কার, কোন গুণ কার, এটা আমরা একজন আইনবিদ আছেন আমার সাথে, তিনি বলবেন। এবং আমরা প্রথমেই জানতে চাইব, জনাব রাকিব আপনি কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। রাকিব, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাইতেছি। জি। দর্শক আপনারা অবশ্যই এই ঘটনা আপনাদের কারোর সাথে না ঘটুক, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই, এক পক্ষ আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন, আরেকটি পক্ষ আমার সাথে উপস্থিত থাকেননি। আমি তাদের সাথে চেষ্টা করেছিলাম তাদেরকে রাখার, যেমন নাসিরের ওয়াইফকে আমি ফোন দিয়েছিলাম, তাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট জোগাড় করে তাদেরকে কল দিয়েছেন, তাদেরকে পাইনি। সুতরাং কিন্তু তাদের ঘটনা আমরা শুনবো না, তাদেরকে বাদ দিয়ে যে কোনো সিদ্ধান্ত নেব ব্যাপারটা তা নয়। আমরা শুনবো আসলেই এই বিভিন্ন ধরনের কথা শুনছি আমরা এখন। রাকিবের কাছ থেকে শুনবো রাকিব আসলেই, রাকিব কি ছিল, তার এই ঘটনার পেছনে রাকিবের ভূমিকা কী ছিল, তার ওয়াইফ তাকে ছেড়ে কিভাবে গেল, অনেক প্রশ্নের উদ্গ্রীব হয়েছে। রাকিব, এই মুহূর্তে আমরা যেটা দেখেছি আজকে সকালে, যেটা পত্রিকাতেও এসছে, যে আপনার ঘর ছেড়ে আপনার ঘরে থাকা অবস্থাতেই আপনার স্ত্রী তামিমা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আজকে। সে লিখেছে যে আপনার ঘরে থাকা অবস্থাতেই সে এক রাতে তার কাছে একটা ফোন আসে। হ্যাঁ, ফোন আসে, সেই ফোনের মধ্যে ফোনটা দিয়েছিল সে নাসির ফোন করে তাকে বলেছে তাকে ভালোবাসে, এবং এভাবে সরাসরি প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে
তা আপনার ওয়াইফ মানে তামিমা ভাবতে লাগলো 30-32টা গার্লফ্রেন্ড থাকার পরেও আমাকে ভালোবাসে, আমার হতে চায়, 30-32টা মেয়েকে ছেড়ে দিয়ে আমাকে আমাকে আপন করতে চায়। এই স্বামী সেই সে আমি একটা স্বামীকে ছাড়তে পারবো না তার জন্য, মানে আপনাকে ছাড়তে পারবো না তার জন্য আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারিনি। আমি আমার ভালোবাসাকে নিজের করে নিয়েছি, স্বার্থপরের মতো তাকে দূরে ঠেলে দিতে পারিনি। তামিমা সুলতানা তাম্মি নাসিরের স্ত্রী, এভাবেই নাসিরের স্ত্রী বলেই এভাবে একটা স্ট্যাটাস দিয়েছে। আপনি দয়া করে বলবেন আপনার প্রতিক্রিয়াটা কিভাবে আপনি দেখেন এই ব্যাপারগুলোকে। জনাব রাকিব, আপনি বলবেন দয়া করে। দেখার মতো কিছুই তো নাই, কি দেখবো এখানে? সে কিভাবে মানে গার্লফ্রেন্ডের সাথে আমার তুলনা করলো, কারণ তার লাইফের পুরো ক্যারিয়ারটাই আমি গড়ে দিছি। ঠিক আছে, তাকে এই পর্যায়ে আমি তাকে এনে দিচ্ছি। আজকে যখন তাকে কোন পর্যায়ে এনে দিচ্ছি, নাসির তাকে ভালোবাসার অফার করছে এই পর্যায়ে, তাই না? এই নাসিরের যোগ্যতা তো সে ছিল না নাকি? এটাই তো বুঝাইলো। না, এখন আপনি মানে বর্তমানে সে নাসিরের স্ত্রী হয়ে আছে নাকি আপনার স্ত্রী হয়ে আছে আপনার, আপনি? আমি 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 তো জানি না সে কার স্ত্রী। মানে এখন তো দেখতেছি যে, দেখা যাইতেছে, আমরা ফেসবুকে দেখতেছি ভিডিও যে ভাইরাল করছে, সেখানে দেখতেছি যে সে নাসিরের ওয়াইফ হয়ে আছে। কিন্তু আমার তো লিগ্যালিটি হিসাবে, মানে কাগজ আমি যেহেতু এখনো ক্লিয়ার আমার হাতে পাই নাই, তাহলে সে তো কার বউ সেটা তো আপনারাই ভালো জানতেছেন। না, আমরা দেখছি দাবি করছেন আপনি আপনার বউ, কিন্তু ঘরে আছে অন্য কারো, মানে অন্য কারো ঘরে এখন স্ত্রী হিসেবে আছে। সুতরাং যেই কাগজপত্রের কথা বলছেন আমরা এখন শুনবো। আমাদের সাথে একজন অ্যাডভোকেট রয়েছেন, তিনি বলবেন আসলে কার বৈধ স্ত্রী হিসেবে বর্তমানে তার স্ট্যাটাসটা রয়েছে, মানে তামিমার স্ট্যাটাসটা রয়েছে, আমরা সেটা শুনবো আগে। তাহলে আমি আপনার কাছে জানতে চাই আরেকটা জিনিস। আপনি বলেছেন বিভিন্ন সময় যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছেন আপনার বউ আরেকজনের হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে। এটা কি সম্ভব? যেমন গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি মুহূর্তের কথা মুহূর্তের মধ্যে পেয়ে যায়, আর আপনার ওয়াইফ এত বড় ঝাঁকজমক অনুষ্ঠান করে অন্য কাউকে বিয়ে পর্যন্ত করে ফেললো, সেটা আপনি শুনতে পারলেন না। সকালে ঘুম থেকে আপনি শুনে অবাক হয়ে গেলেন, রাতে সব কিছু হয়ে গেল, কিভাবে সে সম্ভব? সে বিয়ে, আমি অবশ্য ফেসবুকে খুব কম থাকি, আমি অনলাইনে থাকি, বাট ফেসবুকে বা এগুলা আমার পছন্দ না। তো আমি রাত্রেবেলা আবার দোকান শেষ করে আসি 9টার দিকে। দেখেন, যেহেতু আজকে আপনাকে দেরি করছি, আমি যে দেরি করছি, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি সার্ভিস শেষ করে সেখানে আমার একটা দায়িত্বে আমি থাকি। সেই দায়িত্ব আমার অবশ্যই আগে পালন করতে হবে। ঠিক আছে, সেই দায়িত্বটা শেষ করে আমি যখন আসতে দেরি হয়েছে, দেখেন আপনার এখানে আমি কথা দিয়েছিলাম 9:30টার দিকে আসবো। এরকমেরই আমি ওই দায়িত্ব শেষ করে প্রতিদিনের মতো আসি। আসার পরে আমি টায়ার্ড থাকি, খাওয়া দাওয়া করি। তো আহ তারপরে দেখা যায় মোবাইলে মেয়ের সাথে কথা বলি। তারপরে দেখা যায় আমি ঘুমায় পড়ি। তো এইভাবে ঘুমায়ে পড়ছি। তো সকালবেলা আমি তো আর অনলাইনে রাত্রেবেলা ঢুকি নাই। মানে 14ই ফেব্রুয়ারি অনলাইনে আমি ঢুকি নাই। ঠিক আছে? তো ঢুকি নাই বলতে কি, আমি ওইগুলা কোনো কিছু নিউজ-টিউজ দেখি নাই। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন 9টা বাজে। তো 9টা বাজে ভাই, আমার ফ্রেন্ড আবার ও ফজরের নামাজ পড়তে উঠছে। ও উইঠা নামাজ-টামাজ পইড়া তারপরে ও মনে হয় মোবাইলে দেখতেছে। তো 9টা বাজে যখন আমি ওয়াশরুমে ছিলাম, তখন আমি এর আগেও বলছি, তখন সে আমাকে ডেকে এইটা এই খবরটা দেয়। তো খবরটা দেওয়ার পরে পুরোপুরি আমি শক, যে এটা কি হলো? আমি তো কিছুই জানি না। তো বলতেছে, ভাই এখন কি আপনি জানেন আর না জানেন এটা হইছে। এই। মানে খুব সিম্পল লাগলো আমার কাছে। একজন বাংলাদেশের নাসির, যার কথা আমরা বলছি, যে আপনার স্ত্রীকে নিয়ে বিয়ে করেছে বা তিনি আপনার স্ত্রীকে, আর তামিমার যে যুক্তিটা এটা খুব আপনি অবাক আমাকে হলাম বলছেন, আমরা রাকিব, যে নাসির তো অপরিচিত ছিল না ডেফিনেটলি, আর এই ঘটনাটি তো একদিনে হয়নি। ডেফিনেটলি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটি সখ্যতা তৈরি হয়েছিল, এবং এমন একটা পর্যায়ে পর্যন্ত গিয়েছে যেখানে তারা বিয়ে পর্যন্ত সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়েছিল। এবং আমরা যা দেখেছি, সে বিয়ের অনুষ্ঠানটি খুব জাঁকজমক ছিল, এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু সেটা লাইভে দেখানো হয়েছিল। ইন্ডিয়ান ফিল্মি স্টাইলে বিয়ে হয়েছিল, এবং সেখানে আপনার শাশুড়িও উপস্থিত ছিল। ব্যাপারটা একটু আমাদের কাছে ভেরি আনক্লিয়ার, যে আপনি জানতেন না। তা আপনি তৎকালীন পর্যন্ত জানেননি, কিন্তু হুট করে এর পরদিন সকাল থেকে আপনি আপনার প্রতিক্রিয়া জানানো শুরু করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে কেন আপনি জানাতে চাননি, বা এর আগে কি কোনোভাবে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন কিনা, আপনার শ্বশুর শাশুড়ি ছিল তাদের সাথে যোগাযোগ করতে গেছেন কিনা, তারা কি বলেছে একটু যদি খুলে বলতেন দয়া করে। শ্বশুর শাশুড়ির সাথে আমার কোনো কথা হয় নাই। তামিমার সাথে কথা হতো ফোনে। তামিমা এখান থেকে যখন মার্চের 10 তারিখে লাস্ট চলে যায়,
বাংলাদেশ থেকে, তখন তার সাথে ফোনে কথা হয়। সে করোনার জন্য ওইখানে ফ্লাইট বন্ধ থাকে, সৌদি আরবে আটকা পড়ে যায়, সে আসে না। আর সে আছে সৌদি আরবে, এটা আমি জানি। তো সে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবে, কারণ আমার কাছে মেয়ে। তাই, কারণ হলো সে মেয়ে, আমার কাছে মেয়ে, এবং কি সে আমার ওয়াইফ। সে আমাকে ফোন দিবে, তো আমার মেয়ের সাথে সে কথা বলতে কন্টিনিউ আমার সাথে কথা বলবে। তো এর মাঝে যে জিনিসটা আমি আগেও আপনাদেরকে বলছি, যে আমি ইনস্টাগ্রামে একটা ছবি ছাড়ছিল, সেই ছবিতে কমেন্টস করছে। তো আমি যে কমেন্টস করছে আমার ফ্রেন্ড আবার আত্মীয় স্বজন, যেখানে তামিমকে সহ আমি ফার্স্ট যেখানে বাসা নিয়ে থাকি, সেই বাসার ভাবি। তো সেই কমেন্টসটা তামিম আমাকে ফোন করে বলতেছে, দেখো এই তামিম, আমার জন্মদিনের একটা ছবি ছিল, সেই জন্মদিনের ছবিটা তোমার এক ভাবি কমেন্টস করছে। দেখো লেখছে, এই মেয়েটা খুব নোংরা, তুমি এই কমেন্টসটা তাকে ফোন করে ডিলিট করাও। তো আমি তাকে ফোন করে এইভাবে ডিলিট করাইতে বলছি যে, ভাই এটা ডিলিট করেন, কারণ তামিমের সাথে আমার সাথে ডিভোর্স হয় নাই। কয়, ভাই ওইখানে দেখতেছি যে ইনস্টাগ্রামে অনেকে কমেন্টস করতেছে কি, সামনে ওনারা বিয়ে করতে যাইতেছে। তো বিয়ে করতে চাইলে তো ভাই আমি জানবো, তাই না? আমি তো অবশ্যই জানবো, কারণ আমি তার স্টিল নাও হাজবেন্ড। আমি জানবো, তো আপনি দয়া করে কমেন্টসটা ডিলিট করেন। তাই দিয়ে আমি কমেন্টসটা ডিলিট করেছি। তারপর তামিমের সাথে কথা বলছি যে, হ্যাঁ, ও ডিলিট করে দিছে, আর এরকম কমেন্টস করবে না। আর তো তোমরাও তারপরে দেখি যে ছবিটা ডিলিট হয়ে গেছে। এতটুক পর্যন্ত শেষ। তারপরে নাসির যে তার ফ্রেন্ড, সে তো বিয়েতেও বলছে যে, নাও আমরা হাজবেন্ড ওয়াইফ, মানে আগে আমরা ফ্রেন্ড ছিলাম, এখন আমরা হাজবেন্ড ওয়াইফ। তো আমি তো সে ফ্রেন্ড জানতাম যে তার ফ্রেন্ড, ও ফ্রেন্ড তাহলে দিয়া এর আগে সে নাসিরের সাথে কি আপনারও আগে পরিচিত ছিল? আপনার সাথে নাসিরের পরিচয় ছিল কি না, রকম? নাসিরের সাথে আমার কোনো পরিচিত ছিল না। নাসিরের সাথে তামিমের সাথেই পরিচিত ছিল, কিন্তু আমি জানতাম যে মানে তামিমের ফ্রেন্ড। তামিমকে কখনোই বন্ধু হিসেবে, আপনি তো বলেছেন বন্ধু হিসেবে আপনি জানতেন বা অনেকেই হ্যাঁ, জানতেন, হ্যাঁ, হ্যাঁ, বন্ধু হ্যাঁ। হিসেবে কি কখনো পরিচয় হয়েছিল কিনা? বন্ধু হিসাবে কখনো আমার সাথে সামনাসামনি পরিচয় হয় না বা কথা হয় না। বা ফোনেও কি কখনো পরিচয় হয়েছিল কিনা? না, ফোনেও কখনো কথা হয় নাই। জি, তাহলে এই মুহূর্তে আপনি বলতে চাচ্ছেন যে স্টিল শি ইজ ইয়োর ওয়াইফ। লিগ্যাল গ্রাউন্ডে কি বলে? আমি জনাব অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন আপনার কাছে যেতে চাই। আপনি একটু দয়া করে বলবেন আপনি শরীয়তের ভিত্তিতে কি বলে এবং আইনি ভিত্তিতে কি বলে। আপনি একটু দয়া করে আপনার পরিচয়টা দিয়ে, আপনি যেখানে প্র্যাকটিস করছেন, আপনি একটু দয়া করে বলবেন এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন। জি, ধন্যবাদ সাইফুর সাগর ভাই। আসসালামু আলাইকুম সকল দর্শকবৃন্দদেরকে। নিঃসন্দেহে ফেস দ্য পিপল মানুষের কথা বলে, মানুষের কথা শুনে, মানুষের যন্ত্রণা নিয়ে কথা বলে। আপনার এই অনুষ্ঠান সফল কামনা করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এখানে এসেছি, যে বিষয়টা আমরা লাস্ট 2-3 দিন যাবত দেখছি, বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেটার নাসির, তিনি আমরা শুনেছি আরেকজনের স্ত্রীকে বিয়ে করেছেন, তাও রাগ ঢাক পিটিয়ে, এবং সমগ্র বাংলাদেশ তা লাইভে দেখেছে। এবং ঠিক পরবর্তীতে আমি দেখলাম রাকিব সাহেব, যিনি নাসির সাহেবের স্ত্রী, বর্তমান স্ত্রীর আগের স্বামী, তিনি লাইভে এসে বলছেন যে তার সাথে এখনো বিয়ে বলবৎ আছে এবং তিনি জানতেনই না। দেখুন, আমি বলে নেই, আমি সুপ্রিম কোর্টে আছি, একজন সাধারণ আইনজীবী, আপনাদেরই ভাই হিসাবে আছি। আমি কিছু বিষয় এটা নিয়ে কথা বলতে চাই। ব্যাপারটা নিয়ে আজকে যদি লাইভে না আসতাম, তাহলে আমার মনে একটা কথা থেকেই যেত। আমি রাকিব সাহেবের আসলে নাম্বারটা জোগাড় করা কোনোভাবে সম্ভব না, বাট আমি তাকে পার্সোনালি গতকালকেই তার সাথে চেয়েছিলাম, ওয়াই নট, সে কেন আইনের কাছে যাচ্ছে না? আমরা যেহেতু আমরা লাইভে বলছি, ফেসবুকে বলছি, গণসচেতনতা করার তো চেষ্টা করছি, বাট আপনি কেন আইনের কাছে যাচ্ছেন না? আপনি কিভাবে জানলেন যে আমি আইনের কাছে যাই নাই? আমি যে আইনের সাথে আচ্ছা, কথা বলি না। সেই ব্যাপার। আমি একটু কথা বলি আপনার এই কথার বিরুদ্ধে, ভাইয়া। জি, আমি যে আইনের কাছে গেছিলাম, যেখানে জিডি করতে গেছিলাম, ওসি সাহেব বলতেছে যে, আপনি জিডি করবেন কার ব্যাপারে? আমি যখনই ক্রিকেটের ব্যাপারে বলছি, তখনই সে একটু সংকোচ করছে আরকি। তারপরে সাংবাদিক যে আপু ছিল আমার সাথে, সে বলে টলে তাকে তারপরে জিডিটা নেওয়ায়। জিডিটা নেওয়ার পরে আমি 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 একটা জিনিস সিওর, আমি একটা জিনিস মানে আমার মনে একটা সন্দেহ ছিল যে, তারা এত জমজমক করে বিয়ে করছে, অবশ্যই তাদের কাছে পেপারস আছে। বা তারা পেপারস করছে গোপনে, গোপনে আমাকে বলে নাই, কিন্তু আমার সাথে সম্পর্ক তারা কন্টিনিউ করছে। ঠিক আছে? তো এই ডাউটের জন্য আমি তার কাছে ডিভোর্স আমি আমার মনে হইছে, আমি জিডি করছি যে আমি কোন পেপার পাই নাই, এইজন্য জিডি করছি। যে সে বিয়ে করতে পারে লিগ্যাল ওয়ে, সে যদি আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে, আমার তো এখানে কিছু বলার নাই। ঠিক আছে?
তো তখন পুলিশ আর সাংবাদিক তাদের বাসায় যায়। বাসায় যাওয়ার পরে তার আম্মা বলতেছিল, তারা বলছে যে আমাদের রাকিব আপনাদের নামে একটা জিডি করছে। বলতেছে রাকিবকে? রাকিবকে আমরা চিনি না। তখন যখন সাংবাদিক আমার ওয়াইফ এবং আমার মেয়ের সহ ছবি তাদেরকে দেখায়, তখন একটা পর্যায়ে সে পিছনে যায়। পিছনে যেয়ে সে নাসিরকে ফোন করে যে তামিমার এক্স হাজবেন্ড সে তোমাদের নামে একটা জিডি করছে। তো সে কি করে, নাসির ভাই তার কাছে নাম্বার চায় রাকিবের, সে নাম্বারটা দিয়ে দেয়। আদৌ না হলে নাসির ভাইয়ের কাছে তো নাম্বার নাই, আমার থাকার কথাই না। ঠিক আছে? সে নাম্বারটা নিয়ে তখন সে আমাকে কন্টাক্ট করে। কন্টাক্ট করার পরে সেই কন্টাক্টটা আপনারা শুনতে পান, সবাই জানেন। তো তারপর হ্যাঁ। থেকে আমি আইনের পর্যায়ে ২ দিন আপনারা জানেন যে কোর্ট বন্ধ ছিল। কোর্ট বন্ধ ছিল। আর বাংলাদেশের আইন সম্বন্ধে তো আপনারা ভালোই করে জানেন, যা একটা জিনিস কি প্রসিডিউর অনুযায়ী আস্তে, আস্তে করে আগাইতে হয়। চাইলেই তো আমি এমন কোনো ভিআইপি না, আমি একজন সাধারণ আম পাবলিক। চাইলেই আমার জন্য কেস রেডি করে বয়ে থাকবে না। ঠিক আছে? রাকিব সাহেব, আমি আপনার কথাটাতে আসতেছি। জাস্ট আপনার শুধুমাত্র আপনার অবগতির জন্যই না, সমগ্র বাংলাদেশে, কারণ অনেক মানুষ আমরা দেখছি ইতিমধ্যে লাইভে দেখছেন, বাংলাদেশের পেনাল কোড দণ্ডবিধি আপনাকে কিন্তু দুইটা সেকশন বলেছে, 494 এবং 495। যে বিয়ে বলবৎ থাকা অবস্থায় যদি কেউ অন্য আরেকটা বিয়ে করে ফেলে, তাহলে সে 7 বছরের সশ্রম কারাদণ্ড হবে, এবং 495 বলছে 10 বছর সশ্রম কারাদণ্ড হবে। সুতরাং আইন আপনার জন্য স্কোপ রেখেছে। যদি আপনি থানায় মামলা নিতে না চায়, তাহলে আপনার প্রতি সাজেশন হচ্ছে আপনি কোর্টের প্রসিডিউর মেনটেন করেন। আপনি খুব চমৎকার হ্যাঁ, কথাই বলেছেন, থানায় গিয়েছিলেন এবং সেখানে অনেক প্রেশারাইজ করে আপনাকে জিডিটা করাতে হয়েছে। আপনার জন্য এখানে 490, এখন এখানে শাস্তিটা কিন্তু মূলত 494 এবং 495 বলা আছে তামিমার কথা। ঠিক আছে? এই মামলাটাকে আপনি রুজু করে দিতে পারেন। মূলত বেসিক আমি যে কথাটাকে আনতে চাই, 497 497 ধারায় বলা আছে ব্যভিচারের কথা। সেটা কি? একজন পুরুষ মানুষ জানে, এবং আপনার সাথে যখন সে ফোনে কথা বলেছে, আমি বেসিক্যালি যে জিনিসটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, যেটা আমি গতকালকে রাতে শুনেছি, আপনাকে নাসির সাহেব ফোন দিয়েছেন এবং আপনি বলেছেন আপনি কি জানেন না যে আমি তার হাজবেন্ড, তার একটা সন্তান আছে? উনি বলছেন হ্যাঁ জানি। এই যে জানি, এই যে জেনে শুনে আপনার বউকে যে বিয়ে করলো, দিস ইজ অ্যাডাল্টারি, এটাই ব্যভিচার। শরিয়াতে, ইসলামে এর শাস্তি ভয়ঙ্কর রকমের দেয়া আছে। এবং এই যে তথ্য, উনি যে জেনে শুনে যে কাজটা করেছেন, এটা রীতিমতো একটা অপরাধ করেছেন। এখন ওনারা যদি বলে থাকেন যে আপনাকে ওনারা ডিভোর্স লেটার পাঠিয়েছে, আপনারা পান নাই, সেটা একটা অ্যানাদার গ্রাউন্ডস। বাট এই কথাগুলো তো এখনো তারা বলেনি, তারা মিডিয়ার সামনে সেই কথাগুলো বলেনি। তার এখন আপনি যেটা বলছেন, আপনি আশঙ্কা করছেন যে আপনাকে হয়তো পাঠাতে পারে ডিভোর্স লেটার, বাট আমরা তো সেটা দেখছি না। তাই আমি তার আমরা জন্যই আপনার আমি আমি তার জন্যই ওয়েট করছিলাম, যে আমি লোক পাঠাইছিলাম যে তাদের কাছে এরকম কিছু আছে কিনা। কেননা সে যদি পাঠাইয়াও দেয়, তার মধ্যে তারপরও সে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করছে, তার মানে কি সেগুলা এভিডেন্স বা সেগুলা কিছু একটা অবশ্যই তো তার কাছে যেরকম যে বানাইতে পারে, আমার কাছে তো আছে, তাই না? যাই হোক, যদি তাদের কাছে সেরকম কিছু থেকে থাকে, আশা করি গণমাধ্যম সারা বাংলাদেশে যেভাবে এটা ছড়িয়ে পড়েছে, নিশ্চয়ই সাইফুল ভাই ডাকে তারাও এসে আজকে বলে যেত। যে অনেক আমি তাদেরকে ট্রাই করেছি যুক্ত করবার জন্য, কিন্তু তাদেরকে পাইনি। তাদের 2টি ফোন নাম্বার ছিল আমার কাছে, নাসিরের 2টি ফোন নাম্বার ছিল, 2টি আমি বন্ধ পেয়েছি। অবশ্যই আমি ট্রাই করব, তাদেরকেও আমি আনবো, কারণ সাইফুল ভাই, আপনার কথা শোনা যাইতেছে না। আম সরি, আমি তাদের সাথে যোগাযোগ করেছি। এখন কি শোনা যাচ্ছে? যোগাযোগ করেছি তাদেরকে। হ্যাঁ, এখন শোনা যাইতেছে। 2টা নাম্বারই ছিল আমার কাছে, আমি 2টাতেই ট্রাই করেছি, কিন্তু 2টি নাম্বারই আনফর্চুনেটলি বন্ধ ছিল। তা আমি যখনই পাবো তাদেরকে আনার চেষ্টা করব, কারণ এক পক্ষে আমি কথা বলতে চাই না, উভয় পক্ষকে আমি এনে জানতে চাই আসলে সত্যিকার ঘটনাটা কি। কারণ তাদের কাছে ন্যূনতম কিছু না কিছু তো অবশ্যই আছে, যেই শক্তিতে তারা ওপেনলি এভাবে বিয়ে শাদীকে একদম সবার তাদের সামনে প্রকাশ্যে তারা কিছু করেছে। আমরা তাদের আপনাকেও কাছে বলছি না আপনি মিথ্যে বলছেন। না, 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 তাদের কাছে একটা জিনিসই আছে যে রাকিব সহজ সরল, রাকিব বোকা ছেলে, ও এটা নিয়ে কি করবে, ও একটা সাধারণ পর্দার দোকানদার, আর নাসির ভাই হলো ক্রিকেটার, তার সাথে রাকিব যদি কিছু করতেও চায় পারবে না, তারা এটাই ভাইবা এই কাজটা করছে আমার আচ্ছা, মনে হইতেছে। যাই হোক, কিন্তু তারা যেটা ভেবেছে আপনি সোজা সরল, আপনি তা না। আপনি মোটামুটি কঠিন এবং লোহার মতো শক্ত মানুষ হিসেবে, ইভেন দানব কি হিসেবে ইভেন কি তারা আমাকে নিয়ে বসতে চাইছে, এরকম প্রস্তাব আসছে যে সাংবাদিক, আমি তাদেরকে বাসায় পাঠাইছিলাম, তারা বলছে যে রাকিবরে বলো আমরা তাদেরকে নিয়ে বসি, ওসি সাহেবকে নিয়ে বসি। তখন আমি কি করছি, আমাদের আমি আমাদের কষ্টটুকু এটা যদি সাধারণ, এরকম ঘটনা বহু ঘটে যাচ্ছে, কিন্তু ফেস দ্য পিপলে আসবার মতো
এরকম বা এরকম ভ্যালু বা এরকম অবস্থা তৈরি হয়নি, যেসব ঘটনা সেগুলিকে হয়তো আমরা তুলে আনতে পারি না। এই কারণেই হয়েছে যেহেতু নাসির বাংলাদেশের একজন প্রখ্যাত ক্রিকেট প্লেয়ার, সো সো তাকে ঘিরে এই ধরনের ঘটনা আমাদের সামাজিক আহ, মাধ্যমে বলেন, আমাদের সমাজের যুবক তরুণ সমাজের মধ্যে অবশ্যই একটি প্রভাব রাখে নাসিরের এই ঘটনাগুলি, যে কারণে আমাদের কাছে অবশ্যই এটি আলোচনা করবার মতো ইস্যু বলে মনে হয়েছে বলে আমরা এটাকে এখান পর্যন্ত এনে কথা বলার জন্য, কারণ আমরা আমরা নিজেরাও সংশয়ে ছিলাম এবং এই সংশয়গুলি দূরী করার জন্য, তরুণ সমাজকে এই সব সংশয় থেকে দূর করার জন্য আমাদের আজকের এই আলোচনা। আমি জনাব রাকিব আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি আপনাদের সম্পর্ক কত সাল থেকে ছিল, মানে আপনি তাকে কতদিন ধরে চেনেন? এর আগে আমি যদি জানি যে আরেকজন স্বামীর কথা শোনা হচ্ছে, সেটা হলো অলোক নামে আরেকজন ভদ্রলোকের কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি সেই অলোকের বউকে নিয়ে এসে নিজে বিয়ে করেছেন, এখন আপনার বউকে নিয়ে গেছে নাসির? ব্যাপারটা এরকমও আসছে গণমাধ্যমে বা সোশ্যাল মাধ্যমে, আপনি কি ব্যাপারটা ক্লিয়ার করবেন দয়া করে? হ্যাঁ, অবশ্যই ক্লিয়ার করব। কারণ হলো যে তামিমাকে আমি বিয়ে করি তখন তামিমা মাত্র শুধু এসএসসি পরীক্ষা দিছে, তখন বিয়ে করি আমি 2011-তে, 26/2/2011-তে বিয়ে করি। তারপরে আমরা সংসার লাইফ শুরু করি। তার মধ্যে আমাদের একটা মেয়ে হয়, সেই মেয়ে নিয়ে আমরা সুখে শান্তিতেই শুরু করি। তারপরে যখন তামিমা চাকরি, এই ডিটেলস গুলো আমি আরো আগে বলছি আপনাদেরকে, ঠিক আছে? আর অলোক যে কথাটা বলছেন সেটা হলো যে হাজবেন্ড, হাজবেন্ড এখানে এই হাজবেন্ড যে কথাটা আসছে, হাজবেন্ড ছিল না, আমি হাজবেন্ড হিসেবে কিছু জানতাম না। আমি জানতাম যে তার সাথে পরিচয় হয় ফেসবুকে, গ্রিসে থাকে, তার বান্ধবীর মাধ্যমে পরিচয় হয়, ঠিক আছে? সেই বান্ধবীর মাধ্যমে পরিচয় হয়, ফ্রেন্ড। তো তারা একটা টিম গ্রিসে ঘুরতে যায়, 4-5 বান্ধবী মিলে, ফ্রেন্ড মিলে, মানে কেবিন ক্রু বান্ধবীরা যারা 4-5 মিলে গ্রিসে ঘুরতে যায়, তখন তারা ঘুরে ওখান থেকে আসে। তখন তাদের সাথে অলোকও ছিল। তো অলোকও ছিল, সে অলোকও ছিল, তারা ফ্রেন্ড, একটা গ্রুপ ছিল। তো আমি জানতাম যে অলোক একটা ফ্রেন্ড ছিল তার। তো পরে শুনলাম এক বান্ধবীর এর মধ্যে এক বান্ধবীর সাথে হাজবেন্ডের ডিভোর্স হয়ে যায়। সে হাজবেন্ড আমাকে জানি কিভাবে খুঁজে, যে কোনো ভাবে আর কি খুঁজে, ফেসবুক দিয়ে খুঁজে বের করে পরে আমার সাথে কথা বলে। আলাউদ্দিন টাওয়ারের রেড চিকেনে বসে আমরা যখন কথা বলতেছিলাম, তখন আমি তামিমাকে এসএমএস করছিলাম যে অমুক ভাইয়ার হাজবেন্ড আসতেছে আমার সাথে কথা বলতে, তো কি ব্যাপারে? বললো তুমি বললো যে তুমি জানো সে হাজবেন্ড ভালো না, ওরে মারধর করতে, এটা সেটা, এটা বলছে আমাকে তামিমা। তো আমি বলছি ঠিক আছে, তারপর সে আসতেছে অবশ্যই ভাইয়ের বাসায়, কেননা তার তার বাসায় আমি অনেকবারই গেছি তামিমার খাবার পাঠানোর জন্য, তামিমার জন্য রান্না করা খাবার ওই বাসায় দিয়ে আসতাম আর আপু নিয়ে যেত। তো ওই সুবাদে তার সাথে একটা সুসম্পর্ক। তো আমি তাকে মুখের উপরে কিভাবে না করি, ভদ্রতার খাতিরে বলছি যে ভাইয়া আসেন, তাকে নিয়ে বসি। বসার পরে আমি কিছু খাবার দাবার অর্ডার করি। তো তখন সে সময় বলতেছে, ভাইয়া আপনি তো তামিমার ফ্রেন্ড যে জানেন, অলোক, ফ্রেন্ডই তো জানেন। আমি কি হ্যাঁ ফ্রেন্ডই জানি। কয়, না সে তো তার বয়ফ্রেন্ড, সে এর মধ্যে গ্রিসে মানে ফ্লাইট মাঝে মধ্যে সে ওইখানে আসা যাওয়া করে, এটা কি আপনি জানেন? তো আমি বলছি না, এটা আমি জানি না। তো আপনি যেটা বলছেন বলতেছেন, আমি তখন আরো তারে উল্টা বলতেছি যে আমি আমার বউকে অনেক বিশ্বাস করি, সে এরকম কোনো কাজই করতে পারে না। তারে আমি উল্টা ঝগড়া করে তারে বইলে আমি তখন তার সাথে কথা না বলে উঠে যেতেছিলাম। সে বলতেছে বসেন বসেন। তারপরে একটা পর্যায়ে আমি বলছি যে ঠিক আছে, আপনি আপনার বউ ডিভোর্স হয়ে গেছে, আপনার বউ কি করছে না করছে দেখে আমার বউ করবে, এটা সব মেয়ে কি একই রকম হয় নাকি? ঠিক আছে, আপনারটা হইতে পারে, তাই বলে আমারটা এরকম হবে? আমরা আমরা বিয়ে করছি, আমরা অনেক কষ্ট কইরা দুইজন, আমরা কেউ কখনো, যখন কষ্টের সময় ছিল, কেউ কখনো ছেড়ে, কেউ হাতটা ছেড়ে চলে যায় না। তো তামিমের প্রতি এই বিশ্বাসটা, আমার এই অটুট বিশ্বাসটা ছিল আর কি। তো তখন আমি একটা পর্যায়ে তামিমা যখন বাংলাদেশে আসার পরে তামিমাকে আমি জিজ্ঞেস করি যে এরকম এরকম একটা ব্যাপার শুনছি, তুমি কি এইটা এইটা কি তুমি তোমার কি বয়ফ্রেন্ড নাকি? বলতেছে না, আমার বয়ফ্রেন্ড না, ও আমার অনলি ফ্রেন্ড। তুমি তো জানোই আমরা ঘুরতে গেছিলাম। তো আমরা ঘুরতে গেছিলাম, ছবি দেখছো, আমাদের সবাই একসাথে ছিলাম, আরো কয়েকটা মেয়ে ছিল, জাস্ট আমরা ফ্রেন্ড। ওইখানে ওর সাথে আগেই কথা হইতো এখান থেকে, এটাও আমি জানতাম না যে তারা জাস্ট। আপনাদের বিয়েটার আগে আপনি তাকে যখন বিয়ে করেন, সর্বপ্রথম আমি আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি, তামিমা কি দেশে থাকে নাকি সৌদি আরব থাকে? তামিমা, ও যখন চাকরি হয় ওর বেস হলো সৌদি আরবে, বেস ছিল যে 1 মাস পর পরে সে 6 দিনের ছুটি পাইতো, আসতো, আবার সে যাইতো, এই। আর এটা কি যখন আপনি যখন ফ্লাইটে বিয়ে করেন বাংলাদেশ, তখনই তখনই হ্যাঁ, এরকম ছিল? হ্যাঁ, তখনই এরকম ছিল। আর ফ্লাইট ছিল তার, ফ্লাইটে আসতো, আবার দেখা যায় বাংলাদেশে তার ফ্লাইট করছে,
সে ও অ্যাকচুয়ালি সে কি বিমান বালা ছিল বা হ্যাঁ হ্যাঁ কেবিন ক্রু ছিল, কেবিন ক্রু ছিল, কেবিন ক্রু কেবিন। ছিল? আচ্ছা আচ্ছা, নাও মেক সেন্স। ওকে, তাহলে সেখানেই হয়তো আমাদের আমাদের বিশিষ্ট প্লেয়ারের সাথে দেখা হয়েছিল বা দেখার সুযোগ সেখানে হয়তো তৈরি হয়েছিল। তো এখন আপনি তাহলে তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে রেখেছেন, তাকে তার প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস খুব খুব আহ, খুব হাই লেভেলে ছিল। সেটার সুযোগ নিয়েছে কি আপনি মনে করেন কি সেটারই সুযোগ নিয়েছে অনেকে? সেই সুযোগটাই সে 100% নিছে। সেই সুযোগটাই সে নিছে, সেই বিশ্বাসটাই, সেই ভালোবাসার সুযোগটাই সে নিছে, তাই বলে সে আজকে আপনার কি কখনো সন্দেহ জন্মেনি যে সে এমন কিছু করছে কিনা, বা আপনার কি মনে হয়েছে যে তাকে একটু দেখ? সন্দেহ জন্মে কিভাবে? কারণ হচ্ছে কি, তার তার সে তো আমার সাথে যখনই আসতো, আমার সাথে তার সম্পর্ক তো ভালো ছিল। তার সাথে সম্পর্ক তো খারাপ ছিল না। কখনো ঝগড়া ছিল না বা এই ব্যাপার নিয়ে কোনো সমস্যা ছিল না, বা আমার মেয়ের সাথে তার সাথে সব। আরেকটা কথা হলো যে আমাদের একটা মেয়ে আছে। তো সে যদি এরকমের মানে কোনো কিছুর ভুল কারো কথা শুইনা, কারো পরামর্শ নিয়ে যদি এরকম কোনো কাজ করবে, কিন্তু সে তো মেয়ে আছে, সে জানে। তো তার ছোট্ট একটা মেয়ে আছে। তো মেয়েটার দিকে চিন্তা হইলেও সে এরকম কোনো কাজ করবে না। সন্দেহ মানে, মানে অনেক সময় মানুষের কথা শুনে সন্দেহ তো কিছু না কিছু হইতই। তো তারপরে যখন তার কথাগুলো আমি শুনতাম, সে সেভাবে কথাগুলো বলতো, মানে সে ভালোবাসার কথাগুলা ভালোবাসা দিয়ে যেভাবে বলতো, তো বিশ্বাস না করে উপায় ছিল না। আহ, মনন ভাই, একটা মেয়ের তো আসলে স্বাধীনতা আমাদের সংবিধান। আপনি একটা কথা শুনেন, তামিমা তো তামিমা তো নাসির ভাইয়ের বউ না। সে মাত্র বলছে ফোন করে যে আমি তোমাকে ভালোবাসি। সে এই এতগুলো গার্লফ্রেন্ড রেখা, আর সে তো আমার বউ, আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সে যদি আমাকে একটা কথা বলে হাত ধরে, যে জান, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জীবনে এরকম কোনো কাজ করবো না, তুমি এই বিশ্বাসটা রাখো। তবে সেই সেখানে সে যদি 30টা গার্লফ্রেন্ড রে বাদ দিয়ে এই কথাটা সে বিশ্বাস করে, যে স্ট্যাটাসটা দিল সেইটা অনুযায়ী আমি কথাটা বলতেছি, সে চলে যেতে পারে, তাহলে আমি কেন বিশ্বাস করতে পারি না আমার বউ? যে আমি আপনার বাচ্চা এখন কি বলছে আপনাকে, বা তার অনুভূতি কি সেটা একটু আপনি আমাদেরকে জানাবেন। সে তার কি? অনুভূতি, তার অনুভূতি বলতে কি, সে বলছে সে তো মানুষের কাছ থেকে শুনতেছে, বা চাচুর মোবাইল আছে, তার কাছেও প্যাড আছে, গেমস খেলার জন্য মোবাইল আছে, ইন্টারনেট লাইন কানেকশন করা আছে। তো সে দেখা তো বলছে যে সে ফার্স্টে বলছে যে বাবা, আমি দেখছি আম্মু, আম্মুর কপালে একটা ছেলে চুমু খায়, তা এই ছেলেটা কে? আমি বলতেছি বাবা এটা কিছু না, আমি তোমার সাথে, এগুলো তুমি দেখো না, এগুলো দেখতে হয় না। ঠিক আছে, পরে আবার আমাকে আবার এরপরে আমি তাকে এভাবে বুঝাইয়া তাকে অন্যদিকে ডাইভার্ট করে তাকে বলি, তোমার না সাইকেল দরকার ছিল, তুমি না বলছো পিঙ্ক কালার সাইকেল লাগবে, আমি এইবার আসতেছি তোমার জন্য পিঙ্ক কালার সাইকেল খুব সুন্দর একটা চয়েস করছি, দেখো তোমাকে ছবি দিতেছি। তো এভাবে আমি তাকে ডাইভার্ট করে তাকে চলে যাই। পরে সেকেন্ড টাইম আবার ওই দিন রাত্রেই সে আমাকে ফোন করে, বাবা আম্মু নাকি বিয়ে করেছে, আম্মু নাকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে দিছে, আর কোনোদিন আসবে না। আমি বলছি কে বলছে তোমাকে এই কথাগুলো? ঠিক আছে, এগুলো কেউ না, তোমার আম্মু তোমার কাছে আসবে, বা তোমার আম্মু, এভাবে আমি যাকে জাস্ট সান্ত্বনা দিতেছি তাকে এখনো পর্যন্ত তাকে এইভাবেই রাখছি আমি। আমি চাই, কেননা তার মেন্টালি সে ছোট্ট একটা মানুষ। আপনার মেয়ে এখন কোথায়? আপনার কন্যা এখন কোথায় আছেন? আপনার কাছে? আমার মেয়ে, আমার মেয়ে আমার কাছে ছিল, আমি বরিশালে বরিশালে রাখছি আমার মার কাছে। আপনার মায়ের কাছে? সেখান থেকে আপনার কাছে কল দিয়ে এসব কথা জিজ্ঞাসা করছে? হুম। আচ্ছা, আপনার ওয়াইফ মানে আপনার সাবেক বা বর্তমান কি, মানে লেগালি কি যে বলা উচিত আসলে আমি তাও বুঝতেছি না। সে কি? এখানে আইনের হিসাবে তো ওইটা, আর এমনি আমার ওয়াইফ তো আমি এখন আসছি, আমার। আপনার আপনি আপনি কি ভাবছেন সেটাকে আমি পরে আসছি, কিন্তু তারা কি আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছে? তার মা কি তার সন্তানের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছে এ পর্যন্ত? না না, সে তো আইসাই, ও 10 তারিখে আমার মেয়ে ফোন দিছিল তাকে, আমার মেয়ে তাকে 10 তারিখে ফোন দিছিল, আমার আম্মা বলছে। তো আমি আবার জিজ্ঞেস করছি, তোবা তুমি কি তোমার আম্মুরে ফোন দাও? আম্মুরে ফোন দেয়, আম্মু ধরে না বাবা, আম্মু ব্যস্ত, ফোন দেই, আম্মু ঘুমায়, আম্মু বলতেছে আমি ঘুমাই, আমি তোমার সাথে পড়া কথা বলবো। এইটা তার চেহারার মধ্যে দেখতেছিলাম, তার একটা কষ্ট যে আছে তার ভিতরে মাকে মিস করার, সে কথাটা পর্যন্ত সে বলে না 10 তারিখে। আমার মেয়ে তাকে প্রশ্ন করতেছিল, শুনেন ভাই, রক্তের একটা জিনিস সেটা টান দেয়, সেই টানে সে জিজ্ঞেস করতেছিল যে আম্মু তোমার মুখে অনেক প্রেশানি লাগতেছে, তুমি কি অনেক চিন্তিত? সে বলতেছে আমি এখন তোমার সাথে কথা বলবো না, ফোন রেখে দিই। এই লাস্ট তার কথা ছিল মা আর মেয়ের মাঝে। কিন্তু 10 তারিখে তো কথা বলছে, তার মানে 10 তারিখে আমি তখন আম্মুকে, এই এই লাস্ট 10 তারিখে আমি তখন জিজ্ঞেস করছিলাম আমার মেয়েকে যে তুমি কি 10 তারিখে তাকে কোথায় দেখছো? এখন আম্মু বলতেছে আম্মু প্রতিদিনের মতো বাসায় যেখানে দেখি বাসায় দেখছি, কিন্তু সেটা আমার মেয়ে বলতে পারে না যে সে বাসা তো আর চিনে না যে সৌদি না বাংলাদেশ।
আপনি কি এরপর আপনি চেষ্টা করেছেন কিনা জিজ্ঞাসা করবার জন্য আপনার ওয়াইফের সাথে যে আসলে কি ঘটেছে, আপনি কি ট্রাই করেছেন কিনা তার সাথে কথা বলার জন্য? না, আমি তাকে তখন ফোন দিছিলাম, সে ফোন ধরে নাই। আর তাকে পরে আমি 14 ফেব্রুয়ারি দিন রাত্রে তাকে আমি অনেকগুলো এসএমএস করছিলাম। তার তার আর আমার আ লাইনে আমি এসএমএস করছিলাম। আ দেখতে লাইনে এসএমএস করছিলাম ভালোবাসার, তার আর আমার হাতে ফুল। সেই যে ভালোবাসার স্মৃতিগুলো মানি আমার আর ওর ভ্যালেন্টাইনস ডে যে ছবিগুলো ছিল, সেই পুরনো কিছু ছবি দিয়ে কিছু লাইন লিখে তাকে সেন্ড করছিলাম। কিন্তু সে দেখি যে দেখে নাই। কিন্তু ১৫ তারিখ সকালেই তো আমি এই জিনিসটা দেখতে পাই। তখন আমার মানে পুরো আকাশ সবকিছু মনে হয় আমার উপরে ভেঙে পড়লো আরকি। এরকম। আপনাদের কি 14 ফেব্রুয়ারি কোনো প্ল্যান ছিল না যে আপনারা কিছু করবেন বা এই জাতীয় কোনো কিছু ছিল? না, এরকম কিছু প্ল্যান ছিল না। আপনি তো বাসাতেও দেরি করে আসেন। এখন স্ত্রীকেও তো সময় দেওয়া উচিত। 14 ফেব্রুয়ারি কি একইভাবে দেরি করে এসেছিলেন কিনা? আমার এখানে যেমন দেরি করে না আসছে, সে না, এটা না সে যদি ক্ষেত্রেও না, ছিল না, না কিনা? সে যদি সে তো বাইরে, সে তো বাইরে। সে বাসায় কিভাবে সে তো আমি জানি সে তো বাহিরে। আচ্ছা, আচ্ছা। সে মানে বাংলাদেশের বাইরে। হুম, হুম। আচ্ছা, আপনার সাথে সার্বক্ষণিক অতি ভালোবাসা দিবসের হ্যাঁ, যোগাযোগ ছিল বা তাহলে এখানে বাহিরে তো সে ছিল, তাহলে নাসিরের ভিতরে কিভাবে ঢুকলো? আই মিন নাসিরের কাছে কিভাবে গেল? সে তো তার মায়ের বাসায় মানে আপনি এখানে একটা আপনার কথা কাছে আছে যে কিভাবে গেছে এখান থেকে? কি বলে গেছে? আমার কাছ থেকে যখন গেছে তখন সে মার্চের ১০ তারিখে যখন যায় তখন আমার সাথে দেখা কইরা আমরা একসাথে খাওয়া-দাওয়া করি। রাত্রে আমার ভাইয়ের বাসায় ছিলাম, লতিফ ভাইয়ের বাসায়। ওইখানে ছিলাম। ওইখানে থাকার পরে বের হয়ে ওখান থেকে আমরা খাওয়া-দাওয়া করি। তখন ও আবার মার্চের ওর ১০ তারিখ মানে ফেব্রুয়ারির 10 তারিখে? মার্চের ১০ তারিখ হ্যাঁ, না, না ও যখন যায় এই না গত বছর মার্চের ১০ তারিখ ও তো ও চলে আচ্ছা। যায়। এর মাঝখানে তো লকডাউনে আটকা পড়ে ভাইয়া দীর্ঘ এই টাইমটা তো ও সৌদিতেই ছিল। আপনি আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়া? হ্যাঁ, 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 এখন বুঝতে পেরেছি। জি। মার্চের ১০ তারিখ থেকে সেই ফেব্রুয়ারিতে যে আসছে বাংলাদেশে এর মধ্যে সে ওইখানেই আটকা ছিল। আচ্ছা। আমি বলতাম যে, "তুমি আসবা না?" সে বলতেছিল যে, "আমি আসবো, জানুয়ারিতে আসবো।" আমি বলছি, "এর আগে আসো।" ঠিক আছে? বলতেছিল যে, যে, "আমার মা আছে, আমার ভাই আছে। ঠিক আছে? ওদেরকেও টাকা দিতে হয়। ওদেরকেও করতে হয়।" আমি বলছি যে, তোমার কাছে তো আমি টাকা চাই নাই। তোমার কাছে তো কোনদিন তোমার কাছে কোন কিছু চাই নাই। তুমি তোমার মেয়ের সাথে তোমার মেয়েও তো তোমার ফ্যামিলি। আমিও তো তোমার ফ্যামিলি, তাই না?" কয় দেখো আমি তো এখন আসবো কিভাবে? ফ্লাইট বন্ধ, ফ্লাইট চলাচল করতেছে না। তাই সে একটা পয়েন্ট দেখাইছে যুক্তিসঙ্গত যে না ফ্লাইট চলে না সে আসবে কিভাবে? জি, আমি একটু মরণ ভাই আপনার কাছে যেতে চাই। আহ, জি নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা আমাদের দেশে সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের ধর্মীয়ভাবে সবভাবে নারীর স্বাধীনতা অনেকভাবে দেয়া আছে। কিন্তু ধর্মীয় আলোকে আসলে এটাকে কিভাবে দেখে? আপনি তো ধর্ম নিয়ে অনেক যথেষ্ট আপনার অভিজ্ঞতা রয়েছে এবং আইন নিয়ে। ধর্ম এবং আইন দুটোই মিলিয়ে কি এই স্বাধীনতার কারণে এইভাবে এই ধরনের ঘটনাটাকে করলে পরে কি মানে ধর্ম কি বলে এক্ষেত্রে? আর তাছাড়া আবার ফিরে আসে বা এখন এখানে দোষ গুণটাকে বিচার করে পরে সমাধানটা কি এখানে? জি ধন্যবাদ সাইফুর ভাই। বিষয়টা হচ্ছে কোরআন শরীফে খুব সুস্পষ্টভাবে সূরা নিসা এবং সূরা নূরে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কোরআন প্রেরণ করেন তখনকার বিভিন্ন পর্যালোচনায় কিন্তু এই বিষয়গুলো এসেছে। সূরা নূরের আয়াত নাম্বার 2 এ বলা আছে যে এই ধরনের ক্ষেত্রে আমরা যদি এরা যারা ব্যভিচারিণী এই যারা এই অ্যাডাল্টারিটা করছে বেসিক্যালি তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে এবং মানুষের সামনে করতে হবে। কোরআন শরীফে কিন্তু এই ধরনের আইনটা বলা আছে। বাট আমরা আমাদের যে কান্ট্রি আমরা যে মিডল ইস্ট কান্ট্রিতে এগুলো প্রচলন থাকলেও আমাদের যে উন্নয়নশীল এই দেশগুলোতে আমাদের কিন্তু আইনটা আমাদের মতো করে তৈরি হয়েছে। সেখানেও কিন্তু আমাদেরকে 10 বছরের শাস্তির কথা বলে হয়েছে। নারীর স্বাধীনতা যদি আপনি বলতে চান, আমি তো ভাবি সেই নারীর কথা যে নারীটা যে পুরুষ আমি মানে এই যে বাচ্চাটা সন্তানটা তার মা চাকরি করে, বাবা কাজ করতেছে ঢাকা শহরে, আর বাচ্চাটা বরিশালে আছে, সেও তো একটা নারী। তার কি স্বাধীনতা রইলো? সে তো তার মাকে পাইল। এবং আমি আমি জানি না আদৌ ডিভোর্স লেটার তারা পেয়েছেন কিনা পায়নি, ব্যাপারগুলো টোটালি আইনি বিষয়, এগুলো নিয়ে আসলে সুস্পষ্ট ভাবে বলা যাবে না আনটিল এন্ড আনলেস কোনো ডকুমেন্ট। বাট